হোয়াটসঅ্যাপে কনভারসেশন হয়, মানে চ্যাটিং হয়। তো সে সেখানে আমাকে কিছু কথা বলে বলছে যে হোয়াটসঅ্যাপটা সিগনালে আসো। দেন আমি সিগনালে যাই, সিগনালে যাওয়ার পরে বলছে একটা কথা বলবো, এটা তুমি কাউকে বলবে না, প্রমিস। আমি বললাম প্রমিস, আমি ভাবছি আমাদের পলিটিক্যাল কোনো প্রমিস। তারপর আমাকে এই শব্দটা বললেন, এই প্রপোজটা করলেন। আমি প্রথমে আমার যে দলের প্রধান, আমি তাকে বিষয়টি স্ক্রিনশটটি দেখিয়েছি। তিনি আমাকে যে পন্থা অবলম্বন করতে বলেছিলেন সেটা আমি নিষ্ঠার সাথে সময় মতো করেছি। তারপরে তারা এটা আমলে নেয়নি। এরপর আমার কাছে মনে হয়েছে তারা দুজন পুরুষ সহকারী, তাদের কাছে বলাটা হয়তো আমি ভালো করে বুঝিয়ে বলতে পারি নাই, এটা আমার কোনো অদক্ষতার মধ্যে পারে। আমি নিজে অতটা স্বাচ্ছন্দ্য বোধও করিনি, এটা আমার বলেছে। আমি আমার নারী সহকর্মীর সাথে কথা বলেছি। আমি যাদের কথাই বলছি তারা কিন্তু সামনের সারির, কেউ পেছনে না, সবাই সেন্ট্রালের। তাদের সাথে নারী সহকর্মীর সাথে কথা বলেছি, তিনি আমাকে যা কিছু বলেছেন সেটা আমাকে বেসিক্যালি আশা। আর এই যে ফার্স্ট যে 47-এর সেইটা যে বেরিয়ে আসছে, এইটার সম্পর্কে আমি জানতাম না। এটা রমজান মাসে যখন এই কথা হয়, ও যখন আমাকে বলছিল, ডিবির কথা বলছিল, আমাকে বারবার পুশ করছিল যে 5 মিনিট গুরুত্বপূর্ণ কথা আছে, কথা শুনতে হবে, আর আমি তখন ওয়ারেন্টের আসামি ছিলাম। আমার কাছে মনে হয়েছে কথাগুলো রেকর্ড করে রাখা। আমি আপনাদেরকে এটা বলতেই চাই, আমি সিঙ্গেল মাদার। আমার 2021-এ আমি সেপারেট হয়েছে আমার। তো আমি অ্যাজ আ সিঙ্গেল মাদার বাংলাদেশে একা থাকি। আমার কোনো ব্যাকআপ নাই, আমার কোনো সিকিউরিটি নাই। আমার কাছে মনে হয়েছে যে কোনো দুষ্টু লোক আমাকে এইভাবে প্রেসার করতে, ব্ল্যাকমেল করছে, ডিবির কথা বলছে, আমাকে তার সাথে কথা বলতেই হচ্ছে। আমার কাছে মনে হয়েছে ফর মাই সিকিউরিটি কথা বলেছে। আপনি কি ভয় থেকে কথা বলেছিলেন? ভয় থেকে কথা বলেছি, যেহেতু আমি ওয়ারেন্টের আসামি ছিলাম তখন। আমি তার আগে, মানে 28 তারিখে এসেছি, এনসিপির আত্মপ্রকাশের দিন আমি বাংলাদেশে আসছি। পরে হচ্ছে তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কনভারসেশন হয়, মানে চ্যাটিং হয়। তো সে সেখানে আমাকে কিছু কথা বলেছে, এরপরে বলছে যে হোয়াটসঅ্যাপটা সিগনালে আসো। দেন আমি সিগনালে যাই, সিগনালে যাওয়ার পরে বলতেছে তোমাকে আমি একটা কথা বলবো, এটা তুমি কাউকে বলবে না, প্রমিস। আমি বললাম প্রমিস। আমি ভাবছি আমাদের পলিটিক্যাল কোনো আলাপ, আমি প্রমিস। তারপর আমাকে এই দুটো বললেন, এই প্রপোজটা করলেন। করার পরে আমি লিখলাম যে কি, তারপরে বললো যে তুমি কি মন রাগ করেছো, তুমি কি এটা কারোর সাথে শেয়ার করবে, প্লিজ 5 মিনিট ধরো। তারপর আমি কি বলবো, আমি তো ফ্রিজ হয়ে গেছি, এই শব্দটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম। আমি কি বলবো, আমার কোনো কথা নাই। তখন সে বারবার বলছিল যে ডিবির কথা বলবো, ডিবি জানতে চেয়েছে তোমার বিষয়, আমি ডিবি নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। তখন আমি বলেছি যে ডিবি আমার বিষয় কেন তোমার কাছে জানতে চাইবে, তুমি তো ডিবিকে যেদিন ঢাকা মেডিকেল আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তো তুমি বলেছিলে যে আমি এনসিপির কেউ না, তাহলে ডিবি জিজ্ঞেস করবে। তখন সে বলে ডিবি কে সে বলে তার গার্লফ্রেন্ড। তো ডিবি বলতে পারে না যে আমি তার গার্লফ্রেন্ড, ডিবি কেন কাউকেই বলতে পারে না। কিন্তু যখন জন্য আপনার সাথে কথা বলতে চাইলো তখনই আপনি কেন প্রস্তুত হয়ে গেলেন কলটা রেকর্ড করতে? না, তখনই আমি কলটা নাই, আমি তার সাথে পুরো কনভারসেশনটা ছিল 1.5 ঘন্টার। 47 স্টার্ট করেছি। আমি তখন হচ্ছে তখনও ভাবি নাই আমি রেকর্ড করবো কিনা। ও আমাকে বারবার ঘুরাচ্ছিল, বলছিল তুমি রেগে আছো, তুমি মনটাকে আগে ঠিক করো, তুমি মুড ঠিক করো, তুমি বিব্রত হয়ে। আমি বলছিলাম যে আমি বিব্রত লাগছে, তুমি যে শব্দটা আমাকে বলেছো সেটা আমি ডিজার্ভ করি না। আমি যখন এগুলি বলছিলাম সে বলছিল যে তুমি মুডটা ঠিক করো না, তুমি এভাবে থাকলে তুমি কথা বলতে পারবো না। তখন সে যখন কথা বলছিল আমাকে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো সংরক্ষণ করে রাখা উচিত, সেই জায়গা থেকে আমার সেফটির জন্য আমি কথাগুলো রেকর্ড করেছি। কিন্তু এরকম একটা শব্দ আপনাকে বলার পর তো আসলে জায়গাতেই যাওয়ার কথা না। সেকেন্ড টাইমে তো আর কথা বলার কথা, তারপর কথা চালিয়ে গেলেন কেন? আমাকে চালিয়ে যেতে হয়েছে কারণ আপনি দেখেন আমি হচ্ছে গোপনে থাকছি, আমি সম্মুখে আসতে পারছি না, কারণ ওয়ারেন্ট। আমাকে লয়ার ঠিক করতে হবে, মাত্র দেশে আসছি, লয়ার ঠিক করতে হবে, কি করতে হবে না করতে এখনো বুঝে উঠতে পারি নাই। এনসিপির মধ্যে একমাত্র তুষারের সাথে আমার কথা হচ্ছিল, আর হচ্ছে আমার মানবাধিকার কর্মী জি ভাইয়া আছেন তার সাথে কথা হচ্ছিল। এনসিপি নেতাদের কাছে আপনি পরে গেছেন, ঘটনাটা যখন আপনার কাছে মনে হয়েছে অভিযোগ জানানোর মতো, তখন আপনি আগে আপনার এই ভালনারেবিলিটি যেটা আপনি ফিল করছিলেন তখন আপনি কেন গেলেন না? আচ্ছা, তখন কেন গেলাম না, এটা ভালো একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে একজন আইনজীবী ম্যানেজ করতে হলো, আমাকে হচ্ছে প্রাথমিক জামিন নিতে হলো, হাই জামিন নিতে হলো, এগুলি ভাইয়া ভালো বুঝবেন। তারপরে হচ্ছে আমার বাচ্চা, 2টা বাচ্চা আমার কাছে হাইকোর্ট, ফ্যামিলি কোর্ট এবং সুপ্রিম কোর্ট, 3টা কোর্টের অর্ডার থাকা আমি এখন পর্যন্ত আমার বাচ্চাদের সাথে ঘুমাতে পারছি না। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে
আমি ঈদের দিন বাচ্চাদেরকে দেখার জন্য, শুধুমাত্র দেখার জন্য ঈদের দিন আমি আমার কুশল বিনিময় করব, এই দাবিতে প্লে কার্ড নিয়ে আমি আমার এক্স হাজবেন্ডের বাড়ি ছিলাম। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যেখানে আমি ফাইট করছি, যেখানে আমার নামে কেস হয়ে আছে, আমি মামলা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, সেখানে এই আমি কাকে গিয়ে বলবো, কাকে, মানে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট নাকি আমার বাচ্চাদেরকে নিয়ে ফাইট করা ইম্পর্টেন্ট? ওই মুহূর্তে আমার কাছে আমার বাচ্চা ইম্পর্টেন্ট ছিল, সো আমি ফাইটটা করেছি। আমি তাছাড়াও আমি এটা বলতাম না। যখন একজন পুরুষ একজন নারীকে একটা প্রপোজ করে এবং সেই নারী তার বাচ্চা সে বলতে পারে, একজন নারীও তার বাকস্বাধীনতা আছে, সে না করে দিতে পারে, বিষয়টা এখানে সীমাবদ্ধ। ওকে, এখন আপনি বলছেন যে আপনি শুরুতেই অভিযোগ জানিয়েছেন, তাহলে জানানোর পরও ব্যবস্থা নেয়নি, কিন্তু আপনি দলের সাথে নারীর অধিকার প্রশ্নে এনসিপি কি, আপনি কি জানেন কিছু, বা আপনার কাছে স্পষ্ট ধারণা আছে কিনা? কারণ আপনি যে অভিজ্ঞতা, এরপরও আপনি এই দলটাতে সাথে যুক্ত আছেন, মানে আপনি নিজে সন্তুষ্ট কিনা তাদের ব্যাপারে? এটা আমাকে প্রশ্ন করা না, এটা পুরো নারীদেরকে আমি প্রশ্ন করতে চাই। এনসিপি নারীদেরকে নিয়ে যে ভূমিকা রাখছে জনসম্মুখে, সেটা নিয়ে বাংলাদেশের নারীরা কি হ্যাপি? আমি তো একজন বিপ্লবী, আমার এক্সপেকটেশন ছিল আমি এই দলটাকে ওন করি, আমি এই দলে আসছি নারীদের জন্য কিছু করতে চাই বলে, একটা এক্সাম্পল তৈরি করতে চেয়েছি। সেই জায়গা থেকে আমি এই দলে আমি যুক্ত হয়েছি, কিন্তু সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমাকে একটি নারী নেত্রী ফোন করে নাই বা নারী সদস্য এখন পর্যন্ত জানতে চায় না নীলাপা আপনি বেঁচে আছেন, নীলাপা আপনার সাথে এই ঘটনাগুলো ঘটছে, আমি আপনাকে ফিল করছি, এনিথিং, একটা হ্যালো বল, একটা মিস কল, একটা টেক্সট, কিছু না, এখন পর্যন্ত একটি নারী আমাকে ফোন করেন।